সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। রাজনৈতিক দলের সঙ্গে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। আজও বৈঠক হয়েছে দুটি দলের সঙ্গে। বিএনপি বলছে সংস্কারের নামে নির্বাচন পেছালে সুফল বয়ে আনবে না। জামায়াত আস্থা রাখতে চায় অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া সময়সীমার উপর। এদিকে জুলাই আন্দোলনে শহীদের কন্যার আত্মহনন নিয়ে সমালোচনার ঝড় চলছে। লামিয়ার মৃত্যু তাই নিছক একটি ট্র্যাজেডি নয়, এটি রাষ্ট্রের নৈতিক পরাজয়েরও আত্মনাদ বলে মনে করা হচ্ছে। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় মানবিক ও রাজনৈতিক সংকট। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। দ্রুত ভোট চায় বেশিরভাগ বামপন্থী দল। সংস্কারে একমত হওয়া বিষয়ে সনদ তৈরি করে নির্বাচনের দাবি বিএনপির। প্রধান উপদেষ্টার ঘোষিত ভোটের সময়সীমায় সমর্থন জামায়াতের। ফ্যাসিবাদ বিরোধী কাউন্সিলরদের পুনর্বহালে 15 দিনের আলটিমেটাম। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি। এনসিপি সহ 3 দলের সমর্থন। আগে স্থানীয় নির্বাচন দাবি। এবং সিলেট বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু। 66 টন তৈরি পোশাক নিয়ে সরাসরি গেল স্পেন। ভারতের চেয়ে কম খরচে রপ্তানিকারকদের সেবা দিতে কাজ করছে সরকার। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি মানবিক ও রাজনৈতিক সংকট। রুমিন আপা, আপনাকে দিয়েই শুরু করব। প্রথম একটি মর্মান্তিক খবর দিয়েই শুরু করতে চাই। লামিয়ার আত্মহনন। 18 মার্চ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন। এরপরে তার ওপর দিয়ে কী গেছে সেটি আমরা সবাই জানি। অবশেষে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই যে লামিয়া আত্মহত্যা করলো, তিনি জুলাই শহীদের কন্যা, এবং এতদিন তার ভেতর দিয়ে কি গেছে না গেছে সেটা অনেকেই বলছেন এখন, এবং সে হয়তো এই পথটি বেছে নিয়েছেন, এই পথটিকেই তিনি শ্রেয় মনে করেছেন। কিন্তু তার পাশে কি আমরা দাঁড়াতে পেরেছি কিনা, রাষ্ট্র কি দাঁড়াতে পেরেছে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঘটনাটি ভীষণ রকম মর্মান্তিক। মেয়েটি তার বাবাকে হারিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে। এরপরে বাবার কবর জিয়ারত করেই মেয়েটি তার আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন, তখন পথে তার সঙ্গে এই বাজে ঘটনাটি ঘটে। এবং 18 মার্চ ঘটনার তারিখ, যদি আমরা ভুল না করে থাকি। মেয়েটি কিন্তু আত্মহনন করেছে তারও 1 মাস কয়েকদিন পর। কেন? তার মানে এই সময়টাতে, এই যে 1 মাসের একটু বেশি সময়, এই সময়টিতে মেয়েটিকে চারপাশ থেকে যে ধরনের কথা, যে ধরনের আচরণ, যে ধরনের আলাপ তাকে শুনতে হয়েছে, তার চেয়ে মেয়েটির মনে হয়েছে মৃত্যু অনেক বেশি শ্রেয়। সুতরাং এখানে রাষ্ট্র যেরকম দায়ী, কারণ ধর্ষণ একটি বিভৎস রকম ফৌজদারি অপরাধ, এবং এই অপরাধ দমন করবার পুরো দায়িত্ব রাষ্ট্রের। 2 হচ্ছে সামাজিকভাবে একজন নারীকে আমরা কতটুকু হেনস্থা করতে পারি তার একটা গ্লেয়ারিং এক্সাম্পল লামিয়ার উদাহরণটি। মেয়েটি যদি প্রথমেই ভেঙে পড়তো, মেয়েটি যদি সাহসী মেয়ে না হতো, তাহলে কিন্তু এই মামলা হয় না। কারণ যারা অপরাধী তারা কিন্তু তার একটা ভিডিও ধারণ করেছে এবং তাকে ভয় দেখিয়েছে যে সে যদি প্রকাশ করে তাহলে তারা ভিডিওটি ছড়িয়ে দেবে। তারপরেও 20 তারিখে মামলা হয়েছে, আলামত দিয়েছে মেয়েটি, সমস্ত কিছু, অর্থাৎ প্রপার লিগ্যাল প্রসিডিওরে যাওয়ার জন্য যা যা করা দরকার মেয়েটি কিন্তু সাহসিকতার সঙ্গে তার সকল কিছু সম্পন্ন করেছে। তারপরেও যখন 1 মাসের একটু বেশি সময় পরে মেয়েটি আত্মহননের পথে যেতে বাধ্য হয়, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে সমাজ, আমি মনে করি যে এই সমাজটা নারীর প্রতি এতটাই সহিংস যে এটা অনেক সময় ফৌজদারি অপরাধকেও ছাড়িয়ে যায়। মেয়েটি কিন্তু ফৌজদারি অপরাধের মোকাবেলা করতে পেরেছিল, কিন্তু সমাজের কুৎসিত চেহারার মোকাবেলা মেয়েটি 1 মাসের বেশি করতে পারে নাই। সো আমার কাছে মনে হয়েছে একই সঙ্গে রাষ্ট্রের এখানে দায়টা আরও একটু বেশি, কারণ মেয়েটি জুলাই অভ্যুত্থানের একজন শহীদ পিতার সন্তান। সুতরাং তাদের নিরাপত্তা দেয়া, কারণ দেখুন, একটা মানুষ যখন এই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত হয় তখন কিন্তু সে অটোমেটিক্যালি তার জানা এবং না জানার মধ্যে অনেক শত্রু চারপাশে তৈরি করে। একটি
জগদ্দল পাথরের মতন সরকার তো 15 বছর ছিল, সেই সরকারের প্রধান প্রধান নেতা নেত্রীরা পালিয়ে গেলেও এখনো তো তাদের রুট লেভেলে কর্মীরা আছে, নেতারা আছে, তারা আছে। সুতরাং কে যে মেয়েটির এত বড় অন্যায়, এত বড় ফৌজদারি অপরাধ মেয়েটির সঙ্গে করেছে আমরা জানি না। সো তার কিন্তু একটা আলাদা প্রোটেকশন পাওয়ার অধিকার ছিল রাষ্ট্রের কাছে, সেটি রাষ্ট্র করেনি। এবং আমি ধর্ষণের ব্যাপারে একটা কথা বলি, যত ধর্ষণ হয়, এটা আমি জেনারেলি বলছি, তার মধ্যে খুব অল্প সংখ্যক ধর্ষণের মামলা কিন্তু কোর্টে দায়ের করা হয়। কেন? বিকজ একটা পরিবার জানে যে এই ধরনের মামলার পরে আসামির যত না শাস্তি হবে তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করা হবে সেই ভিকটিম ফ্যামিলিকে এবং সেই ভিকটিম নারীকে। বিকজ সমাজ যে কোনোভাবে চেষ্টা করবে নারীকে দোষী সাব্যস্ত করার। দ্বিতীয় হচ্ছে, যেই মামলাগুলো হয় সেই মামলাগুলোর ট্রায়াল স্টেজেই অনেক সময় ভিকটিম আর মামলা চালাতে চায় না, বিকজ যে ধরনের প্রশ্ন, যে ধরনের কথার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, জেরার মধ্যে দিয়ে তাকে যেতে হয়, তার পক্ষে আর সম্ভব হয় না মামলাটা চালিয়ে যাওয়া। এবং লাস্টলি দেখা যায় যে নানান রকম ফাঁক ফোকরের মধ্যে দিয়ে আসামি দিন শেষে বেরিয়েও যায়। সো এখানে সাজার পার্সেন্টেজটাও কিন্তু খুব বেশি না। সো সকল কিছুর বিবেচনায় আমি বলবো যে একটা সাহসী পিতার সাহসী কন্যা যে এই ফৌজদারি অপরাধ, বিভৎস অপরাধটাকে একেবারে স্ট্রংলি ডিল করতে পেরেছিল, কিন্তু সমাজের যে চাপ তার উপর তৈরি হয়েছে গত 1 মাসে, সেটা তার পক্ষে বহন করা সম্ভব হয়নি। সিফাত, আপনারা তো এই জুলাই গণ অভ্যুত্থানের গর্ভেই জন্ম নেয়া একটি দল, এবং আমরা দেখেছি যে 5 আগস্টের পরে শহীদ পরিবার বলেন, আহত যারা হয়েছিলেন তাদের দেখাশোনা বা খোঁজখবর নিয়ে আমরা দেখেছি যে এই 5 আগস্টের পরে অনেক আহত সুচিকিৎসার দাবিতে রাজপথে নামতে হয়েছে, এবং অনেকে এও দেখেছি যে অনেকে সুস্থ হয়ে গেছেন কিন্তু হাসপাতালে অবস্থান করে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে। আপনারা এই জুলাই শহীদ পরিবার, আহতদের পরিবারের প্রতি খেয়াল না রেখে অনেকটা রাজনীতির প্রতি ব্যস্ত হয়ে গেছেন কিনা, বা সেই কারণে এইদিকে একটু নজর আপনারা দিতে পারছেন কিনা, বা আপনাদেরও কোনো দায় আছে কিনা এই ক্ষেত্রে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার মাধ্যমে সময় টিভির যত দর্শক শ্রোতা আছে সবাইকে। এখানে একটা নিজেদের একটা ব্যর্থতার দায়িত্ব অবশ্যই স্বীকার করতে হয়, যে যেই পরিবার বা যতটুকু পরিমাণ উদ্যোগ গ্রহণ করে আমাদেরকে তাদেরকে প্রোটেক্ট করার প্রয়োজন ছিল, সেটা রাষ্ট্রের তরফ থেকে, সমাজের তরফ থেকে, যেমনটা রবিন ফারহান আপা বললেন, এবং পাশাপাশি আমরাও যেহেতু এই জুলাই অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে আসা দল হিসেবে সবাই জানে, তা আমাদের জায়গা থেকে অবশ্যই একটা আরও বেশি একটা প্রোটেক্টিভ মেজার্স গ্রহণ করা উচিত ছিল। তো সেই জায়গা থেকে নিজেদের ব্যর্থতার দায়িত্ব অবশ্যই স্বীকার করতে হয়। এবং এর পাশাপাশি আরেকটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থা, বিশেষত আমাদের যে হেলথ সিস্টেম, এটা কিন্তু বিগত সরকার, বিগত ফ্যাসিবাদী ব্যবস্থা তারা কিন্তু একদম ভেঙে দিয়ে গেছে। ফলে এখন এটার একটা রেশ কিন্তু এখনো রয়ে গেছে। তবে আমাদের জায়গা থেকে আমরা যেমন গত পবিত্র ঈদ উল ফিতর গেল, আমি নিজে ব্যক্তিগতভাবে ফেনীতে আমি যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে তাদের পরিবারের সাথে আমি আমার ঈদটা উদযাপন করেছি। এরকম করে আমাদের বিভিন্ন স্থানীয় যত সংগঠক আছে তারাও কিন্তু ওখানকার যারা শহীদ আছে, এছাড়াও আমাদের যতগুলো বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রাম বলেন কিংবা ইফতার প্রোগ্রাম, সবগুলোতেই কিন্তু আমরা সবসময় প্রায়োরিটিটার জায়গাটা রাখি হচ্ছে যারা শহীদ জুলাই অভ্যুত্থানে, তাদের পরিবার, এবং জুলাই অভ্যুত্থানে যারা আহত যোদ্ধা আছে তাদেরকে। কিন্তু যে সংকটটার কথা এখন আমরা আলোচনা করছি, এটা তো আসলে কেবলমাত্র রাষ্ট্র কর্তৃক নাগরিকদের নিরাপত্তা প্রদানের ইস্যু, শুধুমাত্র এটা না, বরং ওভারঅল আমাদের মানবিক মর্যাদার যে ঘাটতি সেটারই একটা প্রমাণ। আমরা 1971 সালে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে শব্দটি ছিল যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের লক্ষ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই মুক্তিযুদ্ধ, 2024-এ এসেও কিন্তু আমরা বারবার মানবিক মর্যাদার কথা বলেছি। মানবিক মর্যাদা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা হিউম্যান রাইটস যে কনসেপ্ট, মানবাধিকার কনসেপ্ট, সেটার চেয়েও একটা ব্রডার একটা ইস্যু, এবং ব্রডার করে ভাবতে হয়। কারণ যারা দেখবেন যে এই বিগত 15 বছরের শাসনামলে অনেকে গুমের শিকার হয়েছে, অনেককে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, এই সবগুলো ঘটনায় কিন্তু তাদের মানবিক যে মর্যাদা, একটা মানুষ হিসেবে যে নিজেকে কিছু সম্মান পাওয়ার যোগ্য মনে করবে, সেটা কিন্তু সে ভাবতে পারে নাই। তো ফলে এই জায়গাগুলোতে একই সাথে রাষ্ট্র কর্তৃক নাগরিকের নিরাপত্তা প্রদানে ব্যর্থতা, এই ইস্যুটা যেমন রয়েছে, তেমনিভাবে সামাজিক, কালচারাল সব জায়গা থেকে মানবিক মর্যাদা ইনশিওর করতে না পারার যে ইস্যুটা, সেটা তো রয়েছে। তবে আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যারা জুলাইয়ের শহীদ আছে তাদের পরিবারদের সাথে নিজেদের সময় কাটানো
এছাড়া যারা আহত যোদ্ধা আছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা, এগুলো আমাদের তরফ থেকে আমরা করেছি। কিন্তু যেগুলো আসলে করার প্রয়োজন ছিল রাষ্ট্রের তরফ থেকে, আমরা এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনকে ঠিকভাবে কার্যকর করতে পারি নাই। আমরা জুলাই ফাউন্ডেশনের এখনো সক্রিয় অবস্থান দেখতে পাই নাই। যদিও সমালোচনার মুখে আমাদের জুলাই ফাউন্ডেশনের সাবেক যিনি দায়িত্বে ছিলেন সার্জিস আলম, তিনি পদত্যাগ করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশনকে কার্যকর করা যাচ্ছে না কেন, এই প্রশ্নটি আমিও রাখতে চাই। এবং সবাই এই জুলাই ফাউন্ডেশনকে শুধু জুলাই ফাউন্ডেশন না, যত আপনি আরেকটা সংকটের কথাও বলেছেন যে অনেকে আহত থেকে সুস্থ হয়ে গেছে কিন্তু হাসপাতালে রয়েছে, তো সেখানেও কি অন্য কোনো ইস্যু আছে কিনা বা সেখানেও কি অন্য কোনো বেনিফিটের ব্যাপার আছে কিনা, সেটাও আসলে তদারকি করা প্রয়োজন। জি, রুমিন আপা, এই ইস্যুতে আর কিছু বলবেন? না হলে আমরা না, আসলে দেখুন, আমাদের রাষ্ট্রের ব্যাপারে যেটা, যে রাষ্ট্র কিন্তু গত 8 মাস ধরে আমরা নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, যে বাংলাদেশে পাওয়ার এক্সারসাইজটা যথেচ্ছ হবে না। রেপ কিন্তু একটা পাওয়ার এক্সারসাইজের মানে আউটকাম, বিকজ সাধারণত দেখা যায় শারীরিকভাবে শক্তিশালী হয় একজন পুরুষ সে যদি আর্থিকভাবে শক্তিশালী হয়, সামাজিকভাবে শক্তিশালী হয় বা রাজনৈতিকভাবে শক্তিশালী হয়, তারা সাধারণত এই অপরাধগুলোর সঙ্গে যুক্ত হয়, বিকজ দীর্ঘদিনের সংস্কৃতিতে তারা দেখেছে যে এরকম অপরাধ করেও তারা পার পেয়ে যেতে পারে। সো আমরা আসলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন সকলেই দেখেছি, দল মত নির্বিশেষে সাধারণ জনতা। এই সময়টাতে এসে যখন এই ধরনের ঘটনা ঘটে, কিংবা একজন নারী যিনি হয়তো রাস্তায় গাড়ির অপেক্ষা করছেন, এই মুহূর্তে তাকে ব্যাগ সহ একেবারে গাড়ির সঙ্গে ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়, এরকম একটা বাংলাদেশ তো আমরা আশা করি নাই, তাই না? এবং আমরা আশা করি যে এই ব্যাপারগুলোতে দ্রুত এবং এক্সাম্পলারি, যেটা একেবারে দেখে মানুষ 10 জন বুঝবে যে না, রাষ্ট্র সক্রিয় এবং রাষ্ট্র ভিকটিমের পাশে শক্তভাবে দাঁড়াচ্ছে, এইরকম নজির স্থাপন করা কিছু উদ্যোগ আমরা সরকারের কাছ থেকে দেখতে চাই। আপা, সংস্কার, এই জন্যই তো সংস্কারের কথা বলা হচ্ছে যে রাষ্ট্রের আগাগোড়াই সংস্কার দরকার। গত 15 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেটা করে গেছে সেইখান থেকে উত্তরণের জন্য। কিন্তু আমরা দেখেছি যে মৌলিক কিছু সংস্কারের ক্ষেত্রে বিএনপির অনেকটা দ্বিমত লক্ষ্য করা যাচ্ছে, এবং বিএনপি মৌলিক সংস্কার চাচ্ছে না। যেমন দুইবারের বেশি প্রধানমন্ত্রী এক ব্যক্তি হতে পারবেন না, বা এক ব্যক্তি যদি দলের প্রধান হন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, মানে একসঙ্গে একাধিক পদ তিনি ধরে রাখতে পারবেন না। এবং আজকে যেটি আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন যে সবার মতের সঙ্গে মিলে যাবে, এটি একটি বাকশালী আচরণ বা বাকশালী চরিত্র। আপনার কাছে কি মনে হয় যে বিএনপি কি আসলে এই মৌলিক জায়গায় একমত হতে পারছে না কেন? দেখুন, আপনি যেটাকে মৌলিক বলছেন সেই জায়গাটি আরেকজনের কাছে মৌলিক নাও হতে পারে। যেই সংস্কারগুলোর কথা আপনি বলছিলেন যে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, বিএনপি কিন্তু বলেছে এক ব্যক্তি পরপর দুবারের বেশি হতে পারবে না, অর্থাৎ মাঝখানে গ্যাপ দিয়ে কিন্তু সেই ব্যক্তি আরেকবার প্রধানমন্ত্রী হতে পারে। পৃথিবীতে আপনি কোথায় এই আইনটি দেখেছেন? আমরা তো রোজ ওয়েস্টমিনস্টার ডেমোক্রেসি ফলো করি, তাই না? আমরা কি ব্রিটেনে এরকম কোনো আইন আছে যে এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না? এরকম কোনো আইন তো নেই, এটা কোথাও আপনি এটা নজির পাবেন না। 2 হচ্ছে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধানের বিষয়। এটি তো একেবারেই আমাদের দলের নিজস্ব সিদ্ধান্ত যে আমার দল কাকে প্রধানমন্ত্রী করবেন, আমার দল কাকে দলের প্রধান বানাবেন। এটি কি আসলে রাষ্ট্রের মাথা ব্যথার কারণ হতে পারে? একটা দল যখন সংখ্যাগরিষ্ঠতা পায় তখন তো সে জনগণের রায় পেয়েই গেছে যে তাই সে তার প্রধানমন্ত্রী, সে তার মন্ত্রী পরিষদ, সে তার প্রতিমন্ত্রীর কাদের নিয়োগ করবে, এমপি মানুষ নির্বাচিত করে তাকে সেই ম্যান্ডেট দিয়ে দেয় সেই দলটিকে। সো এরপরে আবার আপনি সেই দলটির কাছ থেকে যেই ক্ষমতা মানুষ তাকে দিচ্ছে, সেই ক্ষমতা আবার আপনি কোন ক্ষমতা বলে নিজের হাতে নিতে চাইছেন? 1। 2 হচ্ছে বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকেই কিন্তু তাদের মতামত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। সুতরাং এখন কোন কোন বিষয়ে একমত, এই বিষয়গুলো কিন্তু খুব সহজেই আমরা সর্ট আউট করতে পারি। সরকার খুব সহজেই বিষয়টা আলাদা করতে পারে যাচ্ছে এই বিষয়গুলোতে সকল রাজনৈতিক দল মোটা দাগে একমত, এই বিষয়গুলোতে একমত নয়। এবং এটি যদি জাতির সামনে স্পষ্ট করে, প্রকাশ করে, তাহলে জাতির সামনেও খুব পরিষ্কার হয়ে যায় যে কোন দল ক্ষমতায় গেলে কোন সংস্কার করবে, কোন দল ক্ষমতায় গেলে কোন সংস্কার করবে না, এটাও কিন্তু মানুষের কাছে স্পষ্ট হয়ে যায়। তারপরে মানুষ সেটা দেখে বিচার বিবেচনা করে যেই দলকে বা যেই দলের প্রার্থীদেরকে মেজরিটি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। এবং যখন আপনি একটি দলকে
সংখ্যাগরিষ্ঠ আসন দিচ্ছেন, মানুষের ভোটে সে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে, তখন তো অটোমেটিক্যালি প্রধানমন্ত্রী বলেন, দলের প্রধান বলেন, সকল কিছুই তো আসলে কাকে তারা দেবে সেই ম্যান্ডেট তো মানুষ তাদের হাতে দিয়েই দিচ্ছে। জি সিফাত, একটা জিনিস প্রবণতা আমরা লক্ষ্য করছি যে আপনাদের মতের সঙ্গে বিএনপির মত যদি না মেলে বা বিএনপির মতের সঙ্গে আপনাদের মত যদি না মেলে, তখনই বলা হচ্ছে যে বিএনপি সংস্কার বিরোধী, তারা সংস্কার চায় না, বা কিছুই হচ্ছে না এই ধরনের রব তোলা হচ্ছে। এটি আসলে কেন? বিএনপি একটি রাজনৈতিক দল, বা অন্য আরও যারা আছেন তারাও একটি রাজনৈতিক দল, আপনারাও একটা রাজনৈতিক দল। আপনারা একটা মতামত দেবেন, বিএনপি একটা মতামত দেবে, কার মতামত জনগণ গ্রহণ না করবে কি করবে না সেটি জনগণ ডিসাইড করবে। কিন্তু বিএনপি যখনই আপনাদের মতামতের সঙ্গে ভিন্নমত পোষণ করছে, তখনই বলা হচ্ছে যে বিএনপি সংস্কার বিরোধী। জি, যেমনটা বলছিলাম যে বাংলাদেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেখানে অন্যতম একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্ষমতার হস্তান্তর। ক্ষমতার হস্তান্তরের প্রক্রিয়াটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবসময় সহিংস এবং সেখানে একটা রক্তক্ষয়ী স্মৃতি সবসময় থাকে। আপনি দেখে থাকবেন যে 1971 সাল পরবর্তী শেখ মুজিবুর রহমান যে বাকশাল প্রতিষ্ঠা করলেন, সেই বাকশালকে হটানোর জন্য একটা সেনাবাহিনীর অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে, সেনাবাহিনী কু করেছে। পরবর্তীতে সেখানে আবার পাল্টা কু আমরা দেখেছি। এর পরবর্তী সময় আমরা দেখেছি আবার এর স্বৈরাচারী এরশাদ যখন ক্ষমতায় আসলেন, তাকে হটানোর জন্য বাংলাদেশের ছাত্র জনতা আপামর রাস্তায় নেমে তারা রক্ত দিয়েছে। এবং এরপরে আবার সর্বশেষ আমরা রিসেন্ট পাস্টে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা যখন ফ্যাসিবাদ কায়েম করলেন, সেই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা আবারও রাস্তায় নেমে জুলাই মাসে রক্ত দিয়ে তারা হাসিনাকে হটিয়েছে। ফলে এখানে ট্রানজিশন অফ পাওয়ার বা ক্ষমতার যে হস্তান্তরের প্রক্রিয়া, সেটা কখনোই অসহিংস ছিল না, কখনোই একদম স্মুথ ছিল না, সবসময় সহিংস ছিল। ফলে আপনি যদি রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা আমরা বলছি, তো মৌলিক সংস্কার বলতে কি, এর মধ্যে একটা অন্যতম প্রপঞ্চ হচ্ছে এই ক্ষমতা হস্তান্তরের যে প্রক্রিয়া, এটাকে স্মুথ করা, এটাকে ফেয়ার করা। আপনি দেখে থাকবেন এটা কেন স্মুথ হয় না, এটা কেন ফেয়ার হয় না, এটা কেন সবসময় সহিংসই থাকে, তার অন্যতম কারণ হচ্ছে এখানে একটা ইকোনমিক বেনিফিট জড়িত। আপনার বাংলাদেশের সিস্টেমে ধরা হয়ে থাকে যে কোনো একটা দল যখন রাজনৈতিক ক্ষমতায় চলে আসে, সরকারি ক্ষমতায় চলে আসে, তখন সেখানে আপনার একদম সেন্ট্রাল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব জায়গার অর্থনৈতিক যে সকল বেনিফিটসগুলো আছে, সেগুলোর উপর তার সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এমনকি দুর্ভাগ্যজনকভাবে মিডিয়া হাউসগুলো থেকে শুরু করে একদম তৃণমূলে একটা ইট ভাটা কিংবা বাজার, হাট, দোকানপাট সব কিছুই কিন্তু এই সর্বময় একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় রাজনৈতিক দলগুলোর। ফলে এটাকে কেউ ছেড়ে দিতে চায় না, যেহেতু এখানে একটা ইকোনমিক বেনিফিট তার জড়িত। এখন আপনি কিভাবে এই জায়গা থেকে উত্তরণ করবেন এবং এই বাংলাদেশের মানুষের এবং রাজনৈতিক দলগুলোর মাঝে এটাকে অসহিংস করে তুলবেন, এটা একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের উত্তরণের অন্যতম পথ হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারাই হেরে যাবে নির্বাচনে, বা যাদের রাজনীতিতে তার সমর্থক নেই, কর্মী নেই, হেরে যাচ্ছে, তাকে অপাংতেয় না করে ফেলা, তাকেও একটা রাষ্ট্রের যে পলিসি, অর্থাৎ পার্লামেন্টটা যাতে কোনোভাবে আপনার কোনো দলীয় পার্লামেন্ট না হয়, পার্লামেন্টে যাতে একটা রাষ্ট্রের পার্লামেন্ট, যেখানে সবাই অংশগ্রহণ করছে, নাগরিকদের একটা পলিসি, নাগরিকের সাথে রাষ্ট্রের কী সম্পর্ক হবে সেটা নির্ধারণ করছে। এবং এটা পৃথিবীর বহু দেশে উদাহরণ আছে যেখানে রাষ্ট্রের যে পার্লামেন্টটা, সেখানে ইভেন যারা নির্বাচনে হেরে গেছে তারাও কিন্তু তাদের একটা অংশীদারিত্ব আছে, অংশগ্রহণ আছে। তো বাংলাদেশে এইটাকে ফিরিয়ে আনতে হবে। এখন অনেকে বলতে পারেন যে মানে নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনলে, নির্বাচনী কিছু সংস্কার করলেই হয়তো নির্বাচন সুষ্ঠু হয়ে যাবে, এরপর রাষ্ট্র কাঠামো ঠিক হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। বাংলাদেশে ইতিপূর্বে একেবারেই যে আপাত সুষ্ঠু নির্বাচন যেটাকে আমরা বলি, সেটা যে হয়নি এমনটা না, হয়েছে। কিন্তু এরপর আমরা দেখেছি আপাত সুষ্ঠু নির্বাচনে কেউ নির্বাচিত হওয়ার পরেও তার মধ্যে স্বৈরাচারী এবং কর্তৃত্ববাদী হয়ে ওঠার যে প্রবণতা, সেটা কিন্তু রয়ে গেছে। সেটা কেন? কারণ রাষ্ট্রের কাঠামোর মাঝেই তো কর্তৃত্ববাদী এবং স্বৈরাচারী হয়ে ওঠার প্রবণতা বিদ্যমান। সেটাকে যদি আপনি ডিল না করেন, অর্থাৎ সহিংসতা, এটাকে যদি আপনি ডিল না করেন, কিন্তু রাষ্ট্রের একজন ব্যক্তির আচরণ বা একজন রাজনীতিবিদের আচরণ যদি পরিবর্তন না হয়, আপনি রাষ্ট্রের কাঠামো যতই ঠিক করেন, সংবিধান যতই ঠিক করেন, সেটা তার একটা পরিণতি। আমি যেটা বলেছি তার একটা পরিণতি, অর্থাৎ রাষ্ট্রের মানে রাষ্ট্র তো দিন শেষে আমরা সবাই মিলেই একটা নাগরিক, এবং সেটা রাষ্ট্রের পলিসি আমরাই বানাচ্ছি। তো এখন যদি এটা ঠিক না হয় যে আমরা এটাকে অসহিংস করে তুলব, এবং নির্বাচনী যে সংস্কারগুলোর কথা বারবার বলা হচ্ছে যে এটার মাধ্যমে হয়তো একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, এটা আসলে হবে না। কারণ ইতিপূর্বে বলেছি তো, যেমন আপনি হাসিনা আসার পরে তার মধ্যে কি স্বৈরাচারী কর্তৃত্ববাদী প্রবণতা জেগে উঠেছে, পরবর্তী সে ফ্যাসিবাদ কায়েম করেছে না? সে তো তখন নির্বাচিত হয়ে আবার তার একটা অনির্বাচিত যে অবস্থা, সেটাকে সে বিরাজমান রেখেছে 2024 সাল পর্যন্ত। ফলে
কেবলমাত্র নির্বাচনী সংস্কার করেই যে আপনি রাষ্ট্রের মৌলিক বা গুণগত তফাৎগুলো বা পরিবর্তনগুলো নিয়ে আসতে পারবেন, এই ধরনের চিন্তা আসলে ঠিক না আর কি। যেমন আমরা বারবার বলেছি যে প্রধানমন্ত্রী পরপর না, আমরা বলেছি প্রধানমন্ত্রী জীবনে তার 2 বার বেশি হতে পারে, এবং এটার নজির আছে পৃথিবীতে। যদিও রুমিন ফারহানা আপা বলেছেন নজির নাই, এটা পৃথিবীতে নজির আছে। অনেক রাষ্ট্রেই কিন্তু কনস্টিটিউশনালি একটা টাইম লিমিটেড এরকমও আছে। অনেক জায়গায় টাইম লিমিটেড, অনেক জায়গায় হচ্ছে বলা হয়ে থাকে এতবার, এইভাবেও আছে। আবার ধরেন আমরা বলেছি যে সাংবিধানিক কাউন্সিলের কথা, যেখানে প্রধানমন্ত্রী যে একক কর্তৃত্ব বলে, তিনি সাংবিধানিক পদগুলোতেও যে নিয়োগ দেন, সেগুলোকে বাদ দিয়ে কিভাবে আমরা ক্ষমতার একটা ভারসাম্য আনতে পারি। তো এগুলো যদি আপনি বাস্তবায়ন না করতে পারেন, এটা তো একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, বর্তমান যে সরকারটা আছে, অন্তর্বর্তী সরকার বলি যাই বলি। তো এখন এই ট্রানজিশনাল গভর্নমেন্টের এই সময়গুলোতে যদি আপনি এই মৌলিক সংস্কারগুলোতে হাত দিতে না পারেন, তাহলে যেটা হবে, পরবর্তীতে যেই নির্বাচিত হয়ে সরকার আসুক, কিন্তু ওই যেহেতু আগের পদ্ধতিগুলো সংবিধানে রয়ে গেছে, কাঠামোতে বিচার বিভাগে রয়ে গেছে, পুলিশে রয়ে গেছে, তাহলে আবার একইভাবে কিন্তু স্বৈরতান্ত্রিক যে প্রবণতা সেটা দেখা দিবে। এবং বাংলাদেশে বলেন জি, মৌলিক সংস্কার করতে বাধা কোথায়? সেটি তো রুমিন ফারহানা আপার কথায় বোঝা যাচ্ছে অনেকটা, যে উনি বলেছেন যে বিএনপির কাছে হয়তো অনেক কিছু মৌলিক না, কিন্তু আমরা তো যারা এই মানে অভ্যুত্থানের সাথে আমরা কানেক্টেড ছিলাম, এছাড়াও এখানকার যারা তরুণ প্রজন্ম, তারা তো এগুলোকেই মৌলিক সংস্কার মনে করে। এবং আপনি দেখবেন যে রংপুরের কোনো এক জায়গায় একটা স্লোগান হচ্ছিল অভ্যুত্থানের সময়, যে কে এসেছে, পুলিশ এসেছে, কি করছে, স্বৈরাচারে পা চাটছে। এই স্লোগানের মধ্যে কি আপনি পুলিশ ব্যবস্থার যে পরিবর্তন, সেটার একটা আকাঙ্ক্ষা, সেটা প্রয়াস আপনি কি দেখতে পান না? অবশ্যই আছে। ফলে আপনি যদি ওইটারও পরিবর্তন না করতে পারেন, মানে রাষ্ট্রের পুলিশি ব্যবস্থা পরিবর্তন করলেন না, বিচার বিভাগকে আপনি ইনট্যাক্ট রাখলেন, তারপর আপনার এই যে নির্বাচন, ইভেন আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু করার জন্য একটা ইলেকটোরাল রিফর্ম কমিশন হয়েছে, কিন্তু খেয়াল করে দেখবেন যে ইলেকটোরাল রিফর্ম কমিশনের প্রস্তাবনার আগেই কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু নির্বাচনমুখী এক ধরনের চাপ আছে, সেটার কারণে সরকার একটা নির্বাচন কমিশন গঠন করে ফেলেছে। এবং সেটা কোন আইনে গঠন করেছে? সেটা গঠন করেছে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022, যেটাকে ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পর্যন্ত বলেছিলেন যে এটা একটা বাকশালী আইন। তো ফলে এই যে বর্তমান যে রানিং ইসি আছে, সেটা কিন্তু আমরা ইলেকটোরাল রিফর্ম কমিশনের রিফ্লেকশন সেই ইসিতে দেখতে পাবো কিনা, এটাও কিন্তু একটা সন্দেহের একটা জায়গা অবশ্যই আছে। আওয়ামী লীগের করা অনেক আইনে অনেক কিছু এখনো হচ্ছে। রুমিন আপা, যেটি সিফাত বলল যে শুধুমাত্র নির্বাচন ব্যবস্থা সংস্কার করলেই রাষ্ট্রের মৌলিক পরিবর্তন আসবে না, আমার আরো অনেক ভাই কথা একটা বলেছেন। প্রশ্ন, হ্যাঁ অনেকগুলো কথা বলছেন। আমার ভাই একটা প্রশ্ন আমার কাছে রেখেছেন যে অনেক দেশই আছে যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারে না, বা টাইম ফ্রেম লিমিটেড। টাইম ফ্রেম লিমিটেডের একটা গ্লারিং এক্সাম্পল হচ্ছে আমেরিকা, যেখানে 4 বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন হয়, আমাদের 5 বছর। আরেকটা হচ্ছে আমেরিকায় 2 বারের বেশি কেউ প্রেসিডেন্ট হতে পারে না, কিন্তু সেটা কি ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি? সেটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, তাই না? 1 2 হচ্ছে আমি জানি কোন কোন দেশে হয়, ইন্দোনেশিয়ায় হয়, ফিলিপাইনে হয়, মিশরে হয়, দক্ষিণ কোরিয়াতে হয়। 1 বারের বেশি তারা প্রধানমন্ত্রী একজনকে করেন না। কিন্তু আমরা কি সেই ফর্ম অফ গভর্নমেন্টে আছি? তাই না, আমরা তো সেই ফর্ম অফ গভর্নমেন্টে নাই। সো আমি যখন উদাহরণ দেব, তখন আমি আমার ফরম্যাট, আমার দেশ কোন ফর্মের ডেমোক্রেসি ফলো করে, আমি তো সেটার উদাহরণ দেব। আর দলের প্রধান কে হবে কে না হবে, এটা যদি রাষ্ট্র ঠিক করতে বাধ্য হয়, তাহলে এর চেয়ে কর্তৃত্ববাদী রাষ্ট্র আসলে আর কিছু হতে পারে না। উত্তর কোরিয়ায় যেমন কিম জং উনের পরিবারের সদস্যদের মৃত্যুর দিনে উত্তর কোরিয়ায় সবাইকে কাঁদতে হবে, এটা ম্যান্ডেটরি। উনি কিছু কবিতা লিখেছেন না, ওনার আগে যিনি ছিলেন কিছু কবিতা লিখেছে, ওটা লাইন ধরে ধরে প্রশ্ন করা হতো, এর পরের লাইনটা কি, বলতে না পারলে পুলিশ তাকে ধরে নিয়ে যেত, এবং এটা হয়েছে। সো আমরা কি আসলে সেই রকম কর্তৃত্ববাদের দিকে যাচ্ছি গণতন্ত্রের নামে? আমার খুব প্রিয় একটা বই হচ্ছে হাউ ডেমোক্রেসিস ডাই। এই বইটার এখন আমি লেকচার শুনে, এইটা লেকচার আপনারা সকলেই পাবেন ইউটিউবে, ইটস দেয়ার। বলা হচ্ছে যে কিভাবে আমরা তো এখনো সেই নির্বাচন নিয়েই পড়ে আছি, বাংলাদেশের দুর্ভাগ্য। 53 বছর আমরা সুষ্ঠু নির্বাচন এই কথাটার বাইরে যাইতেই পারলাম না। কিন্তু এই বইটাতে দেখাচ্ছে যে কিভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবার পরেও ধীরে ধীরে রাষ্ট্রে কর্তৃত্ববাদের জন্ম হতে পারে। তার একটা উদাহরণ হচ্ছে ট্রাম্পের উদাহরণ দেওয়া হচ্ছে বারবার ওই বইটার মধ্যে। আমি দক্ষিণ এশিয়াতে মোদির উদাহরণ দেই। মানে এটা আপনি এখন ডেমোক্রেসির ব্যাকল্যাশ বললে ব্যাকল্যাশ বলবেন যে মানুষ ডেমাগগ পছন্দ করে, মানুষ বুঝতে পারে না কোনটাতে তার ভালো হবে, মেজরিটি অফ পিপল ভুল করে তারা মোদিকে প্রাইম মিনিস্টার বানাইছে, তারা একটা অসাম্প্রদায়িক নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ দেশকে
ক্রমাগত সাম্প্রদায়িকতার দিকে নিয়ে গেছে, আমি ভারতের কথা বলছি। এই আলোচনা চলবে, এই ডিবেট চলবে, কিন্তু এই ডিবেটের কাউন্টারে কি কেউ বলতে পারে আচ্ছা মানুষ যেহেতু বুঝে না এই জন্য আমরা আর ভোট দিতে দিব না, কিংবা আমরা আইইউবিও ডেমোক্রেসি নিয়ে আসবো, সমাজের এলিট ক্লাসের শিক্ষিত লোকজনই কেবলমাত্র ভোট দিবে, কারণ না হলে ভুল ভাল লোককে ভোট দিয়ে মানুষ যেহেতু বুঝে না সেহেতু তারা ট্রাম্পকে নিয়ে আসে, সেহেতু তারা মোদিকে নিয়ে আসে। বিশ্ব কিন্তু এখন এই ডিবেটের দিকে যাচ্ছে যে নির্বাচনের মধ্যে দিয়েও কর্তৃত্ববাদ হতে পারে, কিন্তু সেটাকে কিভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা যায়। কেউ কিন্তু নির্বাচনকে পেছানো বা নির্বাচনের জায়গায় নির্বাচিত সরকারের জায়গায় অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সুশীল সরকার দিয়ে দেশ চালানো, এইটাকে কিন্তু কেউ সমাধান মনে করে না, পৃথিবীর কোনো দেশ মনে করে না ভাই। ইভেন চায়নাও বলে আমি আমার ফর্মের ডেমোক্রেসিতে আছি। মানে ডেমোক্রেসি শব্দটার এতই মাধ্যাকর্ষণ শক্তি যে এটি চায়নাকেও বলতে বাধ্য করে যে এটা আমাদের ফর্ম অফ ডেমোক্রেসি। সো ইউ আন্ডারস্ট্যান্ড যে ডেমোক্রেসির বাইরে কেউ যেতে চায় না। সুতরাং এইরকম অনির্বাচিত কিংবা অন্তর্বর্তীকালীন কিংবা সভ্য সুশীল অতি শিক্ষিত মানুষের শাসন কিন্তু মেজরিটির শাসন নয়। মানে হ্যাঁ হতে পারে যদি তারা জনগণের ভোটে আসে, যতক্ষণ পর্যন্ত এটি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে আপনি নির্বাচিত বা গণতন্ত্রের যে ফার্স্ট পিলার সেটাই আপনি স্যাটিসফাই করতে পারছেন না। এখন আপনি আসেন সেকেন্ড পিলারে, যে সকলেই ক্ষমতা কেন ছাড়তে চায় না। আমি খুব উদাহরণ দিয়ে আপনাকে বলি, বাংলাদেশে তো 90 উত্তর একটা গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, হোঁচট খেলো কখন এবং কেন। আপনি দেখেন 91 থেকে 96 নির্বাচন কিন্তু 96-তে মোটা দাগে ঠিক ছিল, 96 থেকে 2001 নির্বাচন 2001 মোটা দাগে ঠিক ছিল। 2001-এর পরে 2008-এ যখন নির্বাচন আসলো তখন আমরা দেখলাম নির্বাচিত যে সরকারটি আসলো 8 সালে, তারা সামনে আর কোনো নির্বাচন দেখতে চায় নাই। তারা সামনে নির্বাচন বলতে মানে কেবলমাত্র রাতের অন্ধকারে ব্যালটে সিল মারা নয়, নির্বাচন বলতে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেই নির্বাচন সেটিকে আমি বোঝাচ্ছি। তারা কিন্তু সামনে কোনো নির্বাচন দেখে নাই। সামনে নির্বাচন দেখে নাই বলেই তারা ইনস্টিটিউশনগুলোকে ভঙ্গুর ছিল আরও ভঙ্গুর করেছে। তারা দল, সরকার, রাষ্ট্র, প্রশাসন, বিচার, মিডিয়া সব কিছুকে এক করে ফেলেছে এবং এখন এমন অবস্থায় নিয়ে গেছে 15 বছরে যে আপনি একটার সাথে আরেকটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন না। আপনি নিজে আমাকে বলেন তো 91 থেকে 96 কি রাষ্ট্রের যেই প্রতিষ্ঠানগুলো ছিল, কিংবা আমি বিচার বিভাগকে, আমি যেহেতু বিচার বিভাগের লোক আমি সেটার উদাহরণ দিচ্ছি, সেটা কি এতটা পলিটিসাইজ হয়েছিল? হয় নাই আফজাল, এটা প্রত্যেকে জানি আমরা। ইভেন 2096 কি এত পলিটিসাইজ হয়েছে? হয় না, বিকজ তারা সামনে নির্বাচন দেখেছে। যেই মুহূর্তে একটা সরকার সামনে আর কোনো নির্বাচন দেখে না, কিংবা সে অন্য কোনোভাবে ম্যানিপুলেশনের মাধ্যমে ক্ষমতায় থাকাকে এনশিওর করে ফেলতে পারে, তখনই কিন্তু আস্তে আস্তে সমস্ত প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে ফেলা যায়। আপনি দেখেন ভারতের এই যে সুপ্রিম কোর্টের ওয়াকফ নিয়ে যেই রায়টা তারা দিল, যে অর্ডারটা আসলো, তারা বলল যে আপনারা কি হিন্দু দেবত্বর যে সম্পত্তি সেখানে কোনো মুসলমানকে আপনারা কি ট্রাস্টি হিসেবে রেখে রাখবেন? যদি না রাখেন তাহলে কেন মুসলমানদের যেই ওয়াকফ সম্পত্তি সেখানে আপনারা হিন্দু প্রতিনিধি চাইছেন? এই যে আওয়াজটা তোলা সুপ্রিম কোর্টের, আমি দুঃখিত, আমি সুপ্রিম কোর্টের একজন সদস্য হিসেবে বলছি, বাংলাদেশের সুপ্রিম কোর্টের গত 15 বছরের আশপাশের কোনো সাহস ছিল না। আমরা দেখতাম সুপ্রিম কোর্ট আছে হাসিনার সমস্ত আদেশকে কার্যকর করার জন্য, না হলে খায়রুল হক প্রধান বিচারপতি থাকা অবস্থায় উনি কি জানতেন না তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পরিণতি কি হইতে পারে? সুপ্রিম কোর্টকে ব্যবহার করেই কি হাসিনা 15 বছর ক্ষমতাকে প্রলম্বিত করে নাই? খায়রুল হকের কিন্তু কোনো বিচারও হয় না, এটা নিয়ে কোনো আওয়াজও নাই কোথাও। যাই হোক, তো এইরকম সুপ্রিম কোর্ট লইয়া আপনি কি করিবেন? জি, এইরকম সুপ্রিম কোর্ট লইয়া আমরা আসলে কিছুই করিব না। আমরা সুপ্রিম কোর্টকে, বিচার বিভাগকে স্বাধীন দেখতে চাই। সিফাত, গত কালকেই সম্ভবত প্রথম আলোর একটি কলাম হয়তো পড়েছেন আপনি, আলফাজ ভাই লিখেছেন যে আলতাফ পারভেজ ভাই সরি, উনি বলছেন যে অভ্যুত্থানের তরুণরা রাজনৈতিক দল করে কি ব্যর্থ তার দিকে যাচ্ছে কিনা, এবং ওখানে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন এবং বলেছেন এবং কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেছেন। আপনারা অনেকটা সচিবালয়মুখী হয়ে গেছেন এবং মানুষের কাছে যান নাই, গ্রামে গঞ্জে যান নাই আপনাদের মতামতগুলো নিয়ে। আপনারা কি ব্যর্থ হতে চলেছেন কিনা? যে আমি সেই প্রসঙ্গে আসছি, তার আগে কিছু রুমি ফারহানার আপনার যে আলোচনা সেখান থেকে আমি কিছু কমপ্লিমেন্ট করতে চাই। সেটা হচ্ছে আসলে
এই গভর্নমেন্টটাকে তো অন্তর্বর্তীকালীন সরকার আমরা বলছি ট্রানজিশনাল গভর্নমেন্ট অর্থে। বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে এই ধরনের অসংখ্য গভর্নমেন্ট ছিল যারা ট্রানজিশনাল গভর্নেন্সের ভূমিকা পালন করেছে। এটা সাউথ আফ্রিকাতে এই মডেলটা আছে। তো তারা আসলে ট্রানজিশনাল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আনইলেক্টেড হয় অনেক সময়, বাট আনইলেক্টেড ডাজেন্ট মিন যে ইটস ইললেজিটিমেট। অনির্বাচিত মানেই কিন্তু অবৈধ না, এবং এটা একটা ম্যান্ডেট নিয়েই আসে, কারণ এটা অভ্যুত্থানের পরবর্তী মানুষের যে ম্যান্ডেট, এটা পপুলার ম্যান্ডেট, সবচেয়ে বেশি মানুষ সেখানে সম্মতি জ্ঞাপন করেছে। সো দ্যাট আনইলেক্টেড ডাজেন্ট মিন যে ইললেজিটিমেট, বাট এটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট। তো আমরা একটা উত্তরণের পথে আছি আর কি, উত্তরণের দিকে যাব। এখন বাংলাদেশ যে নট নেসেসারিলি ইউকেতে যে মডেল চলে, আমাকে সবসময় ওই মডেলই একদম হুবাহু লাইন বাই লাইন স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, আই ডোন্ট থিঙ্ক সো। যে ওখানে যেহেতু বলা আছে যে এই ধরনের কোনো টাইম লিমিটেশন নাই, প্রধানমন্ত্রীত্বের কতদিন থাকতে পারবে কিংবা প্রেসিডেন্ট কতদিন থাকতে পারবে, সো ওটাকে যে আমার একদম স্ট্যান্ডার্ড ধরে টেক্সট টু টেক্সট একদম ফলো করতে হবে এমন কোনো কথা নাই। আপনার এখানকার কনটেক্সটে আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর একটা কর্তৃত্ববাদী রূপ, দানবীয় চেহারা বারবার ফুটে ওঠে ঐতিহাসিক প্রেক্ষাপটে। ফলে আপনি এটাকে কিভাবে আপনার এখানে কাস্টমাইজ করবেন, এটা হচ্ছে আপনার জন্য এখনকার প্রয়োজনীয় পদক্ষেপ। আর দলের প্রধান আমরা যখন প্রস্তাব করছি, দলের প্রধান আসলে রাষ্ট্র ঠিক করবে না বা এই ধরনের কিছু আমরা বলছি না। আমরা মূলত বলতে চেয়েছি যে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি একই সাথে দলের প্রধান হতে পারবেন না। এটার কারণ এটা তার ক্ষমতাকে চেক দেওয়া। এটাও আমরা যেভাবে বলেছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হ্রাস করা, তার একটা অন্যতম নিয়ম হচ্ছে এটা দিয়ে হচ্ছে তাকে চেক দেওয়া যাবে, এটাই হচ্ছে কথা আর কি। সো আরেকটা জিনিস হচ্ছে যেখানে কথা এসেছে যে প্রশাসনে কেন স্থবিরতা, এক ধরনের ব্যাপার আছে যে এই গভর্নমেন্টের আন্ডার একটা প্রশাসনের স্থবিরতা আছে, সেটা সত্য। এটার স্থবিরতার অন্যতম কারণ হচ্ছে প্রশাসনের মাঝে, মাঠ প্রশাসনে যারা কাজ করছে তাদের অনেকেই মনে করছে যে আগামীতে যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে পারে তাদের চিন্তায়, তাদের অ্যান্টিসিপেশনে তারা তাদের বিরাগ ভাজন হয়ে যেতে পারে, এই ধরনের একটা ভয় শঙ্কা তাদের মাঝে আছে। হয়তো প্রমোশন নাও পেতে পারে সেই সরকার ক্ষমতায় এলে, এই ধরনের একটা ভয় চিন্তা শঙ্কা তাদের মাথায় আছে। ফলে এই দায়িত্বটা আমাদের রাজনৈতিক দলগুলোরও, যে আমাদের আগামীর রাজনীতি এরকম হবে না যে আপনি আমার দলের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছেন, ডিপার্টমেন্টাল অ্যাকশন নিয়েছেন, এই কারণে আপনি পরবর্তীতে আপনার প্রশাসনিক কাজে আপনি ডিমোটেড হবেন, এই কারণেই শুধুমাত্র এই ধরনের যে আস্থার জায়গাটা, এটা আমাদের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডেও রিফ্লেক্টেড হতে হবে। প্রশাসনের স্থবিরতার এটা অন্যতম প্রধান কারণ। আপনি যদি মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যান দেখবেন। এখন আমরা আরেকটা কথা যেটা আপনি বলেছেন, প্রশ্ন জিজ্ঞেস করেছেন আলতাফ ভাইয়ের লেখাটা, সেটা আমরাও পড়েছি। আমরা মনে করি যে ওনারা আমাদেরকে দেখে ওনারা যে রিফ্লেকশনসগুলো দিয়েছেন সেগুলো আমাদের সুপারিশগুলো দিয়েছেন, রেকমেন্ডেশন, সেগুলো আমাদের বাস্তবায়ন করা জরুরি। তবে যেটা বলেছেন যে আমরা গ্রামে গঞ্জে বা তৃণমূলে যাচ্ছি না, এটা পুরোপুরি ঠিক না। আমরা ঈদ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় কিন্তু আমরা রেগুলার রীতিমতো আমাদের যাতায়াত আছে, এবং আমরা সেখানকার মানুষের সামাজিক যে সমস্যা বলি, এবং অনেকে এখন রাজনৈতিক সমস্যা ফেস করছেন। দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় হাট ঘাট দখলের শিকার হচ্ছে, অনেকের ইভেন শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি দখল হয়ে যাচ্ছে। এই ধরনের যে ইস্যুসগুলো আছে সেগুলো কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনছি। অনেকের হাসপাতালের সমস্যা, ফেনী এলাকায় হাসপাতাল নেই, মানসম্মত হাসপাতাল নেই। আমি সেখানে গিয়ে শুনে এসেছি কেন একটা ভালো উন্নত মানের মানসম্মত হাসপাতাল সেখানে স্থাপন করা যাচ্ছে না। এভাবে আমাদের প্রত্যেকটি যারা এলাকার সংগঠক আছে তারা কিন্তু নিজ নিজ এলাকায় গিয়ে তারা মানুষের কথাবার্তা শুনে আসছে। এখন দু একটি ঘটনার কথা আপনি উল্লেখ করতে পারেন যেগুলো পেপার পত্রিকায় এসেছে, সেগুলোর বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমরা তড়িৎ গতিতে ব্যবস্থা নিয়েছি। এবং আমরা অন্য অনেক দলের মতো যেখানে হচ্ছে অ্যাকশন থাকে না, মানে যেই বিচারটা দেওয়া হয়, জাজমেন্টটা দেওয়া হয়, সেটার এনফোর্সিয়েবিলিটি থাকে না, সে বলবৎ যোগ্যতা থাকে না, আমাদের কিন্তু আমরা সেরকম অ্যাকশন নেইনি। আমাদের যাদের বিরুদ্ধে এই ধরনের দুর্নীতি হোক বা এই ধরনের কিছু কারণে অভিযোগ এসেছে তাদেরকে আমরা কিন্তু সাময়িক অব্যাহতি প্রদান করেছি, এবং তাদের বিরুদ্ধে শোকজ কারণ দর্শানোর নোটিশ হয়েছে, এবং তিনি দলের বর্তমান যে সকল কার্যক্রম সেই কার্যক্রম থেকে কিন্তু তিনি অব্যাহতিপ্রাপ্ত। কিন্তু ধরেন আমরা ইভেন বিএনপিতেও দেখেছি অনেকেই দল থেকে বহিষ্কৃত হচ্ছেন, কিন্তু দল থেকে বহিষ্কার হওয়ার পর তাকে বিভিন্ন জায়গায় টকশোতে, মিডিয়ায় বিএনপিকে রিপ্রেজেন্ট করতে দেখা যায়। এ ধরনের কিন্তু উদাহরণ আমরা দেখেছি। কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা এ ধরনের কিছু এখন পর্যন্ত আমরা করিনি, বরং আমাদের যে জাজমেন্টটা হয়েছে, মানে ইন্টারিম যে আমরা ব্যবস্থাটা নিয়েছি, সেটা কিন্তু আমরা এনফোর্সিবল করে রাখার চেষ্টা করেছি। বহিষ্কৃত কাকে টিভিতে দেখা গেছে না, সেটা আমি ধরেন এভাবে বলবো না, এভাবে বললে এটা ব্যক্তিগত একটা দ্বন্দ্বের রূপ নিতে পারে। বাট সেটা আপনারা যেহেতু রাজনৈতিক দলগুলোতে আছেন, আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নিব না। সুবিধা হতো না, আমি সেটি জনগণ জানে। হয়তো শোয়ের পরে বলবে সিফাত, আমরা আশা করি সিফাত এটা বলবে। আর রুমিন আপা, আমরা এনসিপি কে যেসব বিষয়গুলো নিয়ে কাঠগড়ায় দাঁড় করাই, মানে বাংলাদেশের
কমন রাজনৈতিক চরিত্র তো এরকম, কিন্তু আমরা এনসিপিকে যেভাবে ধরি বা যেভাবে সমালোচনা করি, অন্য দলগুলো কে সেভাবে কি ধরি আমরা? না ধরলে ধরেন না কেন? আমি যদি প্রশ্ন করি না ধরলে ধরেন না কেন? না, এটা আমি ধরা ধরবেন। বলতে আপনাদের মানে কথা বলছি। অফকোর্স ধরবে। দেখুন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরুতে একটা কথা বলেছেন, দলে কাজ করে দলের পদে থেকে দলের কর্মী হিসেবে কেউ যদি কোনো রকম অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত হয় তাকে বহিষ্কার করা, এবং তিনি 1,500 থেকে 2,000-এর উপর বহিষ্কার হয়েছে। হওয়ার পর আবার আপনারাই প্রশ্ন করেছেন এত লোক বহিষ্কার হয়েছে? হ্যাঁ, হয়েছে। 3,000-এর বেশি। এখন 3,000-এর বেশি। তাহলে আপনি নিজেই বলেন, একটি দল, বৃহত্তম পলিটিক্যাল পার্টি বাংলাদেশে, সে এই কয় মাসের মধ্যে তার 3,000 কর্মীকে বহিষ্কার করেছে, এবং নট অনলি দ্যাট, উনি এটাও বলেছেন যে আগামীতে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, এরকম কর্মকাণ্ডে যারা যুক্ত প্রত্যেককে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হবে। আমার প্রশ্ন, দেশে তো এখন একটা সরকার আছে, এই সরকারটি কেন এই যে আমার ভাই যে অপরাধগুলোর কথা বললেন, আমরাও শুনছি অপরাধগুলোর কথা, সেগুলোর বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নিচ্ছে না? যদি শক্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে পারতো, তাহলে লামিয়াকে যেমন এই অবস্থার শিকার হতে হয় না, আসিয়াকে যেমন হতে হয় না, ওই নারীটি যাকে টেনে হিচড়ে একটা গাড়ি 50 গজ পর্যন্ত নিয়ে গেছে তাকে যেমন হতে হয় না, ঠিক তেমনি চাঁদাবাজি, টেন্ডারবাজি, যেটা আমার ভাই বললেন, তাদেরকেও এগুলোর মুখোমুখি হতে হয় না। দেখুন, আমার ভাই আরেকটি কথা বলেছেন যে অনির্বাচিত মানে অবৈধ না। আমি একবারও কিন্তু বলিনি এই সরকার অবৈধ, কিন্তু আমার ভাই বলছেন বা ওনারা বলছেন যে এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে। এখানে আমার একটা প্রশ্ন আছে, জনগণের ম্যান্ডেট যদি হয়, এটার একটাই উপায় হচ্ছে নির্বাচন। আচ্ছা, আমি আবেগের বশে বললাম রক্ত ম্যান্ডেট দিয়েছে, তাই যদি হয় তাহলে সুপ্রিম কোর্টের আর্টিকেল 106-এ তাদের রেফারেন্স কেন নিতে হলো সুপ্রিম কোর্টের? এবং সেই রেফারেন্সে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলছে জরুরি প্রয়োজনে রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে, জরুরি প্রয়োজনে নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে উপদেষ্টা মণ্ডলে নিয়োগ করা হলো। সুতরাং নির্বাহী কাজ অর্থাৎ ডে টু ডে প্রশাসনিক বা অ্যাক্টিভিটিস যাদের করার কথা, তারা কি পলিসি ডিসিশন নিতে পারে? এই প্রশ্ন আমি করতে পারি। 1, 2 হলো, যদি আপনি মনে করেন যে আপনার ম্যান্ডেট জনগণের রক্ত, মানুষের রক্ত, তাহলে তো আপনি এই সংবিধানের অধীনে 106-এ সুপ্রিম কোর্টের রেফারেন্সের আন্ডারে গেলেন কেন? যখন আপনি গেলেন তখন কিন্তু আপনার চৌহদ্দিটা পরিষ্কার করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্সে। এর বাইরে যদি আপনি কোনো কাজ করেন, সেটি আমি দুঃখিত কিন্তু একজন আইনজীবী হিসেবে আমাকে বলতেই হচ্ছে, সেই কাজটি অবৈধ। জি সিফাত, 50 সেকেন্ড সময় আছে, যদি শেষ কথা কিছু বলতে চান। না, আমি বলতে চাচ্ছি অভ্যুত্থান অবশ্যই একটা ম্যান্ডেট। এটা পৃথিবীর আপনি যেখানেই যাবেন অভ্যুত্থান, এখন বর্তমানে জুরিসপ্রুডেন্স আসলে এত পিছিয়েও নেই। জুরিসপ্রুডেন্স যে রিসেন্ট গবেষণাগুলো আছে আপনি এখানেও দেখবেন সর্বত্রই শুধুমাত্র যে ইলেকশনের মাধ্যমে ম্যান্ডেটটা পায়, ব্যাপারটা মোটেই এরকম না, বরং অভ্যুত্থান ম্যান্ডেট। আর 106-এর ব্যাপারে যে আলাপটা আমাদের রুমিনা ফারহানা আপা তুলেছেন, সেটা আই থিঙ্ক গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছে তাদেরকে আজ করাটা বেটার হবে। আর আমরা বারবার বলেছি যে অভ্যুত্থানকে ম্যান্ডেট, এবং আমরা অভ্যুত্থানের কথা কেন বলছি এরপরে আমরা পরে বলি, কিন্তু জুলাই প্রোক্লেমেশনের কথা, একটা জুলাই প্রোক্লেমেশন হয়ে গেলে আপনি অভ্যুত্থানকে নিয়ে জুলাই প্রোক্লেমেশন ইটসেলফ একটা লিগ্যাল ইনস্ট্রুমেন্ট, আইনি দলিল আকারে কাজ করবে। রুমিনা আপা, দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।